মধ্যবিত্ত সংসারে অনেক জ্বালা জানো। মধ্যবিত্ত মানুষেরা না পারে কারো কাছে হাত পাততে, না বড়লোকের মতো লাক্সারিয়াস জীবনযাপন করতে পারে। বলতে লজ্জা নেই, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, শ্বশুরবাড়িও মধ্যবিত্ত। আর এই যে আমার স্বামী, যে আমাকে এই সংসারটা উপহার দিয়েছে, সেই মানুষটাও মধ্যবিত্ত। আমার স্বামী মাসের প্রথম তারিখেই তার স্যালারিটা পুরোটাই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, দিয়ে সে তো হাত তুলে বসে থাকে। তার খরচের টাকাটাও সে আমার কাছ থেকেই নেয়। সে তো নিশ্চিন্ত, সে জানে পিঙ্কি ঠিক ম্যানেজ করে সংসারটা চালিয়ে নেবে। ওই টাকা দিয়েই কেউ অসুস্থ হলে ডাক্তার দেখানো, আর কাউকে যদি কোনো উপহার দিতে হয় সেটাও ওই টাকা দিয়ে। সংসারের হিরে থেকে জিরে সব কেনার দায়িত্বই আমার ঘাড়ের ওপরে। আমার শখ শৌখিনতাটা খুব কম। আমার যেটুকু রয়েছে সেটুকু হচ্ছে প্রয়োজন। আমি হচ্ছে এইরকম একটা মেয়ে যে বাজারে গিয়ে একটা জিনিস দেখলাম তো সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কিনে নিয়ে আসবো, এরকম ব্যাপার নেই। কিনতে গেলে 10 বার ভাবি, দেখে চলে আসি। হ্যাঁ, কিনবো না এটা নয়, ঠিক কিনবো যখন আমার প্রয়োজন হবে। আমার হাতে টাকা রয়েছে, হুট করে একটা জিনিস কিনে নিলাম, এটা আমি কখনোই করি না। তার উপরে আজকালকার দিনে ছেলে পেলে মানুষ করা কতটা খরচ সাপেক্ষ সেটা তো তোমরা সবাই বুঝতেই পারো। আমার ছেলেটা একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। অনেক স্বপ্ন নিয়ে ছেলেটাকে আমার সাধ্যের এক প্রকার বাইরে গিয়ে পড়ানোর চেষ্টা করছি। ছেলেটার পড়া শেষ হতে হতে আবার প্রতিষ্ঠারও শুরু হয়ে যাবে। পড়াশোনার খরচ, হ্যাঁ এখনো প্রতিষ্ঠার পেছনে ভালো খরচই রয়েছে, তবুও যখন ওর এইচএস পাশ করা হয়ে যাবে তখন তো ওর দাদার মতোই চেষ্টা করব ওকেও একটা ভালো কলেজে পড়ানোর। তারপরে আবার মেয়ে সন্তান, তার জন্যও তো একটা চিন্তা ভাবনা রাখতেই হচ্ছে মাথায়। বললাম না আগেই একটা কথা, মধ্যবিত্ত হওয়া বড় জ্বালা। যারা গরিব তারা অবলীলাক্রমে কারো কাছে হাত পাততে পারে, আর আমরা না পারি হাত পাততে, না পারি কারো কাছে কিছু বলতে, কষ্ট করে চলতে হয়। আর একটা ব্যাপার আছে জানো, মধ্যবিত্ত হওয়ার একটা মজা আছে। আমরা সবসময় অপেক্ষায় থাকি কোনো একটা কিছু কেনার জন্য। মাসের প্রথমে যখন স্যালারি ঢুকবে তখন কিনবো। এখন তো মাসের শেষ, এখন কিন্তু বেশি খরচ করা যাবে না, হাতে অল্প কিছু টাকা রয়েছে। মাসের প্রথমে যখন টাকা ঢুকবে তখন জিনিসটি কিনবো। আগে বললাম একটা কথা যে আমার বাবার বাড়িও মধ্যবিত্ত। ছোটবেলা থেকে প্রচুর জিনিসপত্র পাইনি, যেটুকু প্রয়োজন ছিল সেটুকুই পেয়ে এসেছি। এই অভ্যাসটা এখনো রয়ে গেছে। অপ্রয়োজনে জিনিসপত্র কেনা আমি একদমই পছন্দ করি না। আসলে এটা হয়তো আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বাড়ির সব রান্নাবান্নাই গ্যাসেই হয়, তবুও একটা সিলিন্ডার 40 দিন মতো চলেই যায় আমার। অনেকে আমাকে বলে, কি করে তোমার এতদিন একটা সিলিন্ডার যায়? একটা সিলিন্ডার নিই 850 টাকা দিয়ে। টাকার পরিমাণটা কিন্তু নেহাত কম নয়। আমি বেশিরভাগ রান্নাগুলোই প্রেসার কুকারে করেই করি, যার জন্য আমার গ্যাসের সাশ্রয় হয়ে যায়। অনেকে আবার বলে প্রেসার কুকারের খাবার স্বাদ লাগে না, কেমন যেন একটা হয়। যদি ঠিক মতো করা যায় তাহলে প্রেসার কুকারের রান্নাও যথেষ্ট ভালো হয় খেতে। সকালবেলা ঘুম থেকে উঠে চালটাকে আগে ভিজিয়ে দিই, ভাতটা যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর সন্ধ্যের পরে যখন যে ঘরে যাই তখন সে ঘরের লাইটটা জ্বালাই, এতে ইলেকট্রিসিটির বিলটাও অনেকটাই কম আসে।
এক মুঠো যদি ভাত বেঁচে যায় ফেলে দিই না, ফ্রিজে রেখে দিই। পরের দিনকে ভাতে ভাত মিশিয়ে দিই বা গরম করে খেয়ে নিই। একটা কাঁচা বাজারও ফেলে দিই না। আজ 1 সপ্তাহ হয়ে গেল চালের বস্তাটা নিয়ে এসেছি। চালটা এখনো ঢালাই হয়নি, আগের চাল এখনো বাড়ন্ত হয়নি। ঘড়িতে বাজছে এখন 2:30, আর এখন লাঞ্চ করব। রান্নার সময় দেখেই অল্প অল্প, এখন ফাইনালটা দেখে নাও। রয়েছে ভাত, ভাতের মধ্যে রয়েছে পেঁপে সেদ্ধ, রয়েছে ফুলকপি আলুর ডালনা, মূলো শাক, এখানে রয়েছে পটল আর উচ্ছে দিয়ে একটা ভাজা টাইপের, রয়েছে এখানে জলপাইয়ের চাটনি, এখানে রয়েছে ছোলার ডাল, আর রয়েছে মটরের ডাল, যেটা উচ্ছে না, লাউ আর সিম দিয়ে করেছি। চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। এখন বাজে রাত্রি 10:05, আর এখন আবার ফেরত চলে এসেছি। করে নিয়েছি লুচি আর করেছি ফুলকপি আলুর তরকারি, আর এখানে রয়েছে মিষ্টি, আর এখানে একটু ছোলার ডাল রয়েছে আগের দিনে। এই দিয়ে ডিনারটা সারবো। আর এই ঘরে আসো, দেখে যাও। এই দেখো, এই দেখো লিংটি দূর আবার এসেছে। এই দেখো, হাই কর। আর ওই যে লেংটি দূরের দিদি গেছে ওই দূর চলে এসছে। চলো ডিনারটা সারি, আর লেংটি দূর আর গেছে ওই দূরকে নিয়ে ঘুমিয়ে পড়ি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।